ইতিহাস জুড়ে রেখেছিল দু দেশকে, ভারত বাংলাদেশ। বন্ধুতার সহজ যাতায়াত ইদানিং থমকে গিয়েছিল। জুলাই আগস্টের হাসিনা বিরোধী আন্দোলনের সঙ্গে সঙ্গেই ভারত বিরোধিতার পাড়া চড়েছিল বাংলাদেশে। তারপর হাসিনার পালিয়ে যাওয়া, ভারতে চলে আসা, দুই পড়শির দূরত্ব যেন কয়েক আলোকবর্ষ বেড়ে গিয়েছিল রাতারাতি। 12ই ফেব্রুয়ারি রায় দিয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগহীন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারেক রহমানের দল। সরকার গড়ার পথে বিএনপি। এরপর দুই প্রতিবেশীর মন কষাকষি কি কমবে? ফের দুই দেশ আবার হাত ধরাধরি করে চলবে? ইন্ডিয়া বারংবার চাইছিল, এবং এটা তাদের অবজারভেশনের মাধ্যমেও তারা বলেছিল যে বাংলাদেশ শুড রিচ আ নিয়ারেস্ট পলিটিক্যাল সলিউশন। এটা আমার বলা স্টেটমেন্ট না, এটা গভর্নমেন্ট অ্যাম্প্লিফাইড একটা অবজেক্টিভ। এখানে কি বলা আছে? নিয়ারেস্ট পলিটিক্যাল অবজেক্টিভ মানে বাংলাদেশের সাধারণ নাগরিক যারা ভোট দিয়েছে। দেখুন, যে কোনো ভোটেই তো বিতর্ক থাকে, এখানেও আছে। কেউ বলছে রিগিং হয়েছে কিছু, কেউ বলছে কিছু ছাপ্পা ভোট পড়েছে অমুক তমুক, সেগুলো একটা দিকে গেল, একটা ডায়ালেক্ট ধরুন। কিন্তু যেটা মূল বক্তব্য সেটা হলো যে বাংলাদেশের যে আওয়াম জনতা, তারা কিন্তু তাদের নিয়ারেস্ট পলিটিক্যাল সলিউশন হিসাবে বিএনপিকে চয়েস করলো। বিএনপি যদি পাওয়ারে আসে তাহলে কিন্তু ভারতের পক্ষে তাদের সম্পর্কটা বাংলাদেশের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার সুবিধা হবে। কারণ ফিউচার প্ল্যানে ভারত কিন্তু একটা ওয়ার্ল্ড ট্রেড অর্ডার চেঞ্জ করার প্রবণতা দেখাচ্ছে। যদি বাংলাদেশ ডিস্টেবিলাইজড হয়ে যেত তাহলে কিন্তু ভারতবর্ষের একটা বড় অংশ ডিস্টেবিলাইজ হয়ে যাওয়ার চান্সেস ছিল। সুতরাং ভারতবর্ষ এই ফিউচারটাকে যখন বাংলাদেশের সাথে দেখছে, আমার বিশ্বাস অবভিয়াসলি ভারতবর্ষের পার্সপেক্টিভে এটা ভীষণ একটা পজিটিভ ঘটনা ঘটলো, এবং ভারতবর্ষ চাইবে এই সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। কারণ ভারতবর্ষের বিদেশ নীতি বিশ্বাস করে ইলেকটেড গভর্নমেন্টের সাথেই ইলেকটেড গভর্নমেন্টের রিলেশনশিপ। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির জয় সুস্পষ্ট হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বাংলায় বার্তা দেন। তারপরে তাদের মধ্যে ফোনেও কথাবার্তা হয়। কিন্তু ভারতের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে বা বাংলাদেশের বিএনপির সঙ্গে যে সম্পর্কের যে বোঝাপড়া বা ইটগাথার যে পর্বটা, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল আরও অনেক আগে থেকেই। 2025 ডিসেম্বরে 17 বছরের নির্বাসন ভেঙে দেশে ফেরেন তারেক। তার কয়েকদিনের মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যু। 31 ডিসেম্বর খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। Tariq Rahman has made some positive statements about his intention to maintain good relations with India, to ensure that minorities are protected in his country, and that cooperation with Bangladesh's most immediate and largest neighbor would be one that would be mutually beneficial to both sides. So this is all good news. 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল বিএনপি। প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। আর সেই সময় দুই দেশের সম্পর্কে কিছুটা হলেও ভাঁটা পড়ে। ভারতের অভিযোগ ছিল উত্তর পূর্ব ভারতের একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে আশ্রয় দিচ্ছেন। নয়াদিল্লি বর্দাসুলভ আচরণ করে, এই দাবিকে কেন্দ্র করেই আবর্তিত হয় বেগম জিয়ার ভারত নীতি। বাংলাদেশকে তিনি ভারতের অঙ্গরাজ্য হতে দেবেন না, এ কথা বারবার বলতেন তারেক রহমানের মা। একটা কথা আছে না, প্লেয়িং টু দ্য গ্যালারি। এইগুলো যে উনি প্রচণ্ডভাবে অ্যান্টি ইন্ডিয়ান ছিলেন তা মোটেই নয়। আমি বলবো সেই জিয়াউর রহমানের কথা শুনে শি জাস্ট প্লেড টু দ্য গ্যালারি। এখন শেখ হাসিনা ব্যাপারটা কি একটু বেশি প্রো ইন্ডিয়ান ছিলেন। বাংলাদেশিরা বেশি প্রো ইন্ডিয়ান ভাব দেখালে আপনি বেশি দিন
পাওয়ারে থাকতে পারবেন না। আমি একটা কথা বলে দিই, আমি ৭১-এর লড়াইয়ের সময় বাংলাদেশে ছিলাম। তারিক রহমান, তার বাবা তখন মেজর ছিলেন, মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীকালে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, বাংলাদেশ ন্যাশনাল পার্টি যারা আজকে জিতেছে তাদের প্রধান ছিলেন। তাদের প্রধান মানে উনিই পার্টিটাকে তৈরি করেছেন। তখন উনিও মেজর ছিলেন, আমি ইয়াংস্টার ছিলাম, আমি তো একদম ক্যাপ্টেন। তিনি আমায় বলতেন, আমার সঙ্গে আলাপ ছিল, আগরতলা প্রথম দেখা হয়েছিল, আমাকে বলতেন ছোট ভাই আমরা কিন্তু একদিন লড়বো। ওখানকার লোকেরা এখানকার লোকেদের পুরো মেনে নিতে পারবে না। তারেকের সরকার কি খালেদা জিয়ার পুরনো পথেই চলবে, নাকি ফের বন্ধুতার রেলগাড়ি ছুটবে কাঁটা তার পেরিয়ে? তারেক কিন্তু ভোট প্রচারে একবারের জন্য ভারতের নিন্দেমন্দ করেননি। আমার কাছে মনে হয় যে এটা স্ট্র্যাটেজি না, এটা উপলব্ধি। আমার কাছে মনে হয় যে এটা উপলব্ধি, যে উপলব্ধির জায়গা থেকে উনি বুঝেছেন যে ৭১কে তো গ্রাউন্ডিং ন্যারেটিভ হিসেবে রাখতেই হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্কের জায়গায় থাকতেই হবে। এবং তুমি ইন্টারেস্টিংলি যেটা খেয়াল করবে, রাজনৈতিক দলগুলো বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ একটু দুর্বল দেশ, যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে জামাতে ইসলাম যতই প্রকাশ্যে ভারত বিরোধিতা করুক না কেন, গোপনে কিন্তু সে আবার বলে যে তারা সবচেয়ে বেশি সুসম্পর্ক চায়। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা উপলব্ধিও বটে বিএনপির জায়গা থেকে, তারেক রহমানের জায়গা থেকে, যে আগের যে আওয়ামী লীগ বিএনপির রাজনীতির সময়ে যে ধরনের মেকানিজমে তারা রাজনীতিটা করতো ৯০ বা ২০০৫-৬ সাল পর্যন্ত, সেখান থেকে আমার পরিষ্কার মনে হয় যে বিএনপি বেরিয়ে আসবে। এবং সেটাই আসলে পথ। সেটা না হলে আসলে বিএনপি সারভাইভও করবে না। কারণ যে পক্ষটা এখন প্রতিপক্ষ, সেই পক্ষটা তো মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এক অর্থে, এবং ধর্মীয় উগ্রবাদের উৎসাহ দিতেও তাদের দ্বিধা হয় না, এবং প্রাতিষ্ঠানিক যে গণতন্ত্র সেটা নিয়েও তাদের যে খুব একটা আস্থা আছে সেটা মনে হয় না। এবং এইখানে আমরা আশাবাদী যে তারেক জিয়া এই নতুন উপলব্ধি থেকে, এবং দলের যে টিম কাজ করছে বলে আমি জানি, তারাও সেই উপলব্ধির জায়গাগুলোকে মানে গুরুত্ব দিয়ে আগাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। আওয়ামী লীগ বিহীন নির্বাচনে লড়াই ছিল বিএনপি আর জামায়াতে ইসলামীর মধ্যে। ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করা ইসলামীয় আদর্শে বিশ্বাসী জামায়াতে ইসলামী আজকের বাংলাদেশে আড়ে বহরে অনেকটাই বেড়েছে। বাংলাদেশের সমাজে, বাংলাদেশের মাটিতে ধর্মীয় মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে, আর তাতেই চিন্তা বেড়েছিল প্রতিবেশী হিসেবে ভারতের। ভারতবর্ষের কাছে কেন চিন্তার কারণ ছিল, জামাত কিন্তু এই গোটা লড়াইটা একা লড়েনি। জামাত লড়েছে একটা ওয়েল ডিফাইন্ড অ্যালগোরিদমের মাধ্যমে। জামাতের পেছনে ওয়েস্ট ছিল, জামাতের পিছনে প্রচুর ডিপ স্টেট ছিল, যারা জামাতকে ইনফ্লুয়েন্স করেছে এমন একটা ডাইরেক্টিভ তৈরি করতে, যেই ডাইরেক্টিভটা বাংলাদেশকে নিজের থিওরি থেকে সরিয়ে এমন একটা টেরেন তৈরি করবে, যেই টেরেনের ভিতরে বহু দেশ তাদের ইচ্ছামতো ইনভেস্টমেন্ট এবং তাদের ইচ্ছামতো ইন্ডাস্ট্রিয়াল প্রেফারেন্সকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দে আর লেসার ইভিল। জামাত হলে আরও বেশি হতো। ইটস এ মিডল পাথ অ্যান্ড ইটস বেটার দেন যেটা ছিল গত ১.৫-২ বছরে। গত ১.৫-২ বছরে অগাস্ট ২০২৪ পর থেকে তো অরাজকতা চলছিল। বাংলাদেশের দাবি শেখ হাসিনা ভারতের মাটিতেই গোপন আশ্রয় রয়েছেন এবং এখান থেকেই তার রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। অতীতে একাধিকবার ইউনূসের অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়েছে ভারতের কাছে। বাংলাদেশে হাসিনা বিরোধী হাওয়া এখনো প্রবল। ভোটে জিতেই হাসিনার প্রসঙ্গ তুলেছে তারেকের দল। The interim government and the foreign ministry already persuaded the case for her extradition. We also support it. Let her face the trial. কূটনীতিতে রাষ্ট্রের যে ইচ্ছা শক্তিটা আছে না, সেটা অনেকটাই হচ্ছে অর্থনৈতিক বন্ডিং ডিপেন্ডেন্ট। আমি যদি বেনিফিটস পেতে পারি কোনো রাষ্ট্রীয় সম্পর্ক থেকে, সেটা আমার কাছে প্রায়োরিটি। ভারতবর্ষের দায়বদ্ধতা নেই যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে হবে।
ভারতবর্ষ বাংলাদেশকে অ্যাজ এ স্টেট অফ অ্যাফেয়ার্স সমর্থন করে। অ্যান্টি ইন্ডিয়া হয়ে এই পাশাপাশি দেশগুলো না তাদের বড় ক্ষতি হবে সাধারণ মানুষের। ল্যান্ড বর্ডার যত পোর্টের জিনিসও আসবে, বাইরে থেকেও যেগুলো আসবে সেগুলো তো আসবে কোথায়, হলদিয়ায় আসবে কিংবা পারাদ্বীপ আসবে, তারপরে আমাদেরই তো স্থলপথ দিয়ে যেতে হবে। তো সেই জন্যে ওরাও বুঝেছে ওদের একটু লন্ডভন্ড টাইপ হয়ে যাবে ইন্ডিয়ার সঙ্গে। তো ইন্ডিয়ার সঙ্গে ভালো রিলেশনস ওরা রাখবে, তবে মানে হ্যান্ডশেক করবে, গলা জড়াবে না। গলা জড়ালে ওদের ক্ষতি। ভারত বাংলাদেশ সম্পর্কে হাসিনা কাঁটা কি থেকেই যাবে? দু দেশের সম্পর্কের জল কোন দিকে গড়ায় তা অনেকটাই নির্ভর করবে তিস্তা গঙ্গার জলবন্টন সমঝোতার উপরও। অতীতে সীমান্ত হত্যা নিয়েও জলগোলা হয়েছে বারবার। এই সব কূটনীতির অঙ্ক মিলিয়ে ফের কি মৈত্রী এক্সপ্রেস ছুটবে? The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy.